আসসালামু আলাইকুম। শুরু করছি নিতুর মাহবুব ভাই, পর্ব ৩। তার কিছুদিন পর মাহবুব ভাই নিতুর কলেজে এসে হাজির। সেদিন নিতুর কলেজে অ্যানুয়াল কালচারাল ফাংশন। নিতু মহা সেজেগুজে শাড়ি পরে অনুষ্ঠানে হাজির হলো। কালচারাল ইভেন্টে নিতুর গান গাওয়ার কথা, কিন্তু মাহবুব ভাইকে দেখে তার গলা শুকিয়ে এলো। তিনি কেন এসেছেন? সাথে আবার 4টে মেয়ে বন্ধু। নিতু একবার ভাবল নিজে থেকে গিয়ে কথা বলবে, কিন্তু মেয়ে বন্ধুগুলো ওনাকে এমনভাবে লেপ্টে আছেন যে কাছে ঘেঁষাই দেয়। মাহবুব ভাই পরে এসেছেন এস আর পিঙ্কের ব্লান্ডার করা একটা সুন্দর পাঞ্জাবি। আর কি লম্বা লাগছে দেখতে! মাথা ভর্তি তো সব সময়কার মতো একরাশ ঝাঁকড়া চুল। দেখেই নিতুর একটু পরপর মাথা ঝিমঝিম করে চোখ ঝাপসা হয়ে আসছিল। মাহবুব ভাই যেন নিতুকে খেয়ালই করলেন না। অন্য সব্বারই সাথে কি সুন্দর হাতে নেড়ে নেড়ে কথা, আর নিতু যেন চেনেই না নিতুকে। একরাশ মন খারাপ নিয়ে নিতু গান গাইল, বড় কষ্টে পাওয়া প্রাণের চাওয়া। কে শোনে কার গান? নিতুর গানের সময় মাহবুব ভাই চা খেতে বাইরে চলে গেলেন। নিতুর ইচ্ছে করল এই পৃথিবীর সব চাওয়ালাকে তক্ষুনি বম ব্লাস্ট করে মেরে ফেলতে। ফাংশনের এক ফাঁকে নিতু মাহবুব ভাইয়ের চেয়ারের পিছনে গিয়ে দাঁড়ালো। তোতলানো কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনি ভালো আছেন মাহবুব ভাই? মাহবুব ভাই আকাশ ফাটিয়ে ঝাড়ি দিলেন, ভালো ছিলাম। এখন তুই আমাকে জিজ্ঞেস করলি, এজন্য খারাপ আছি, খুব খারাপ আছি। কত বড় বেয়াদব, আমাকে কিনা জিজ্ঞেস করে আমি কেমন আছি। এক্ষুনি আমি তোর খোপা খুলে সব ফুল মাটিতে পিষে দেব। আমি তো এমনি জিজ্ঞেস করলাম। মুখে মুখে তর্ক? এমনি জিজ্ঞেস করলাম। মাহবুব ভাই উঠে দাঁড়ালেন, নিতুর হাত ধরে সবার সামনে দিয়ে টেনে নিয়ে এলেন সায়েন্স বিল্ডিংয়ের নিরিবিলি এক ক্লাসরুমে। এসেই ঝাঁকি দিয়ে দাঁড় করালেন। নিতু কান্না কান্না গলায় বলল, আর কোনো দিন আমি আপনাকে ভালো আছেন জিজ্ঞেস করব না, কোনো দিন না। আজ যে জিজ্ঞেস করেছিস সেই শাস্তি আগে হোক তোর। মাহবুব ভাই একটানে নিতুর খোপার ফুলটা ছিঁড়লেন। খোপাটা খুলতে গিয়ে এলো পাথারি ক্লিপ টানতে লাগলেন। ব্যথা পাচ্ছি। আল্লাহ! তুই ইচ্ছে করে খোপাটা করেছিস তাই না? সারা বছর তো চুল খোলা, আজ খোপা কেন? পিঠ খালি করে ব্রা দেখাবি বলে তাই? সাদা ফিনফিনে ব্লাউজের সাথে সাদা ব্রা পরেছিস, 10 মাইল দূর থেকে সিগন্যাল দেখা যাচ্ছে। সাদা ব্লাউজের নিচে পরতে হয় কালো বা হলুদ ব্রা। তুই দেখাবি বলেই সাদা পরেছিস তাই না? মাহবুব ভাই নিতুকে আকাশ সমান চমকে দিয়ে পিঠের দিকে ব্লাউজের ভেতর হাত ঢুকিয়ে টেনে ব্রাটা ছিঁড়ে দিলেন। নিতু এবার শব্দ করে কেঁদে ফেলল। আমি ইচ্ছে করে কিছু করিনি। ইচ্ছে করে করিসনি ফাজিল। তুই গান গাইবার সময় তোর ছেলে বন্ধুগুলো হা করে তোর পিঠ আর পিঠের তিল গিলছিল। নিতু মেঝেতেই বসে পড়ল। আমি বাড়ি যাব। বাড়ি কি আমি তোকে কাঁধে করে নিয়ে যাব? যেভাবে পারিস সেভাবে যা। আমি একা কিছুতেই যেতে পারবো না। মাহবুব ভাই নিতুকে তুলে ধরে বেঞ্চে বসালেন। নিজের পকেটে চিরুনি দিয়ে চুলটা ঠিক করে আঁচড়ে দিলেন। ছেঁড়া ব্রায়ের হুকটাও আটকে দিলেন, আঁচলটা টেনে দিলেন। এখন বাড়ি যেতে হবে না, গানের প্রাইজ নিয়ে যাবি। আমি প্রাইজ পাবো না। যেভাবে ব্রা দেখিয়েছিস নির্ঘাত ফার্স্ট হবি। নিতু বেঞ্চিতেই ঠায় বসে রইল। আয়। আমি যাব না। যাব না মানে? তুই কি চাস? তোকে আমি সবার সামনে দিয়ে কাঁধে করে নিয়ে যাই? নিতু জবাব দিল না, এবং চোখের পলকেই মাহবুব ভাই নিতুকে ওপর করে কাঁধে নিয়ে রওনা হলেন। নিতু দুবার চেঁচালো, নামান বলছি আমাকে, নামান। পরক্ষণেই মাহবুব ভাইয়ের কাঁধে কামড় বসিয়ে দিল। মাহবুব ভাই সাথে সাথে নিতুকে নামিয়ে দিলেন। কামড় দিয়ে তো পাঞ্জাবি ছিঁড়ে নিয়েছিস বোধহয়, আমার 1400 টাকার পাঞ্জাবি। মাহবুব ভাই সেখানে দাঁড় করিয়েই চলে গেলেন। সেদিনকার ফাংশনে তাকে আর দেখা গেল না। গানের জন্য নিতু ফার্স্ট প্রাইজ পেল ঠিক ঠিক, কিন্তু মাহবুব ভাই, তিনি কেন এমন হুট করে চলে গেলেন? নিতু কি বেশি জোরে কামড় বসিয়েছে? কামড় কি বেশি ডেবে গেছে? সেই সারা রাত দুশ্চিন্তায় নিতুর ঘুম হলো না।
একবার ভাবলো মাহবুব ভাইকে ফোন করে খবর নেবে, পরক্ষণেই মনে হলো ফোন করলে যদি উল্টো খেপে গিয়ে সারা বাড়ি জানিয়ে দেয়। এক আকাশ দুশ্চিন্তা আর এক রাজ্য মন খারাপ নিয়ে নিতু গানের প্রাইজ পাওয়া ক্রেজটা ভেঙে টুকরো টুকরো করে ফেলল। পর্ব 4 ও 5। তার বেশ কয়েক মাস পরে নিতুর ছোট মামার বিয়ের ডেট ঠিক হলো। ফ্যামিলি অকেশন মানেই মাহবুব ভাইকে দেখার সুযোগ পাওয়া। আনন্দে নিতুর বিয়ের আগে বেশ কয়েক রাত এক ফোঁটা ঘুম হলো না। বিয়েতে নিতুদের যেতে হলো প্রায় সপ্তাহখানেক আগে। মাহবুব ভাই এলেন হলুদের 2 দিন আগে। তার বিমান বাহিনীতে চাকরি হয়েছে সবে। কি ভাবসাব! সাথে নিয়ে এলেন একদল বন্ধু বান্ধব। এর মধ্যে বান্ধবী 3 জনকে দেখে নিতুর পেট ব্যথা শুরু হয়ে গেল। কি সুন্দর চুল, কি সুন্দর কথা বলার ভঙ্গি, নখের নেল পালিশ মিররের মতো। তাদের সামনে গেলেই নিতুর মন ছোট হয়ে আসে, বুকে হাঁসফাঁস লাগে। মাহবুব ভাইয়ের সাথে নিতুর দেখা হতেই তিনি ভ্রু কুঁচকে বললেন, কিরে নিতু, একটু পরপর দেখলাম নাক চুলকাচ্ছিস। কই, মাত্র তো 2 বার চুলকালাম। সেটাই তো, কৃমির ঔষধ কতদিন ধরে খাস না বল তো? পেটে কৃমি হলে এমন নাক চুলকায়, বড় দাদু বলেন, জানিস না? ধুর, এসব কুসংস্কার। কুসংস্কার বলে কি মানবি না নাকি? হ্যাঁ, কুসংস্কারও মানতে হবে? অবশ্যই মানতে হবে। আমরা কুসংস্কার মেনে মেনে বড় হব, আর তুই এমনি দিন কাটাবি? এক্ষুনি 2টো কৃমির ট্যাবলেট মুখে পুরে খেয়ে নে যা। নিতু আচ্ছা বলে কৃমির ওষুধের খোঁজে গেল। এর মাঝে মাহবুব ভাই আবার নিতুকে ডেকে পাঠালেন। হুকুমের মতো করে বললেন, বিয়ে বাড়িতে সবাই কাজ করছে, তুই শুধু ঘুরে বেড়াস। তুই কি ঘূর্ণিঝাড়ু? কাজ নেই তোর? আমিও তো কাজ করি। সকালে নানুর বিছানা ভাঁজ করে দিয়েছি। বিছানা ভাঁজ করা কোনো কাজ হলো? আজীবন কি তুই বিছানার কাজই করবি? কখনো বিছানা ভেজাবি, কখনো ভাঁজ করবি। শোন, এখন থেকে তোর দায়িত্ব আমার বান্ধবীদের খেয়াল রাখা। 24 আওয়ার্স তাদের সার্ভিস দিবি। নিতু গোমরা মুখে বলল, আচ্ছা, কিন্তু মনে মনে বলল, আমি ওদের কাজ কেন করব মাহবুব ভাই? আমি তো 24 আওয়ার্স আপনার সার্ভিসে নিজেকে নিয়োজিত রাখতে চাই। হলুদের আগের দিন রাতে মাহবুব ভাই ঘোষণা করলেন, আজকে মুভি নাইট, আজ জমিয়ে সিনেমা দেখা হবে। নিতু সাথে সাথেই ঠিক করলো সে মুভি দেখবে না। মাহবুব ভাইয়ের মুভি মানেই কারিনা কাপুর, এই একটা নায়িকা, যাকে দেখা মাত্র মাহবুব হাই বলে গলায় টান দিয়ে শুয়ে পড়েন। নিতুর তখন ইচ্ছে করে কারিনা কাপুরকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে সুপার ক্লিন ফাংশনে ক্লিন করতে, চুলগুলো টেনে ছিঁড়ে মাথায় আলকাতরা মেখে দিতে। আর বিশেষ করে নাভির সিনের সময় মাহবুব ভাই যখন চোখ বড় করে ঠোঁট কামড়ে ধরে বলেন, শালা কি অ্যাপিল, নিতুর ইচ্ছে করে নাভির ওপরে একদলা মাখিয়ে দিতে। যথারীতি রাতে সিনেমা শুরু হলো। মে প্রেম কি দেওয়ানি হো, ঋত্বিক কারিনা জমে ক্ষীর। নিতু দাঁতে দাঁত চেপে বড় মামার ঘরে বসে গল্পের বইয়ে মুখ গুজল। মাহবুব ভাই এসে শুরু করলেন ধমকাধমকি, তোকে সামান্য একটা কাজ দিলাম, তাও ঠিকঠাক করতে পারছিস না? করছি তো। তাহলে নোভা যে এখন চা চাইছে, সেটা কে দেবে? আমি বানিয়ে দেব? আমি নোভাকে ছেড়ে চা বানাতে যাব? এক্ষুনি বানি বানি সংটা শুরু হবে, যা চা নিয়ে আয়। নিতু চা নিয়ে গিয়ে দেখলো গান শুরু হয়ে গেছে। কারিনা চোখ বন্ধ করে লেহেঙ্গা পরে সেই শ্বাস ওঠানামার সিনটা করছে। প্রেম মেরি সাসু মে হে, প্রেম মেরি আঁখো মে হে। মাহবুব ভাই হাঁ করে সেই কারিনার নিঃশ্বাসের সাথে নিজের বুক পিঠ ওঠানামা করাচ্ছেন। গা জ্বলে গেল নিতুর। এই পৃথিবীতে একটা মানুষকে ধোলাই করার বর পেলে সে কারিনাকে করত। এই একজন প্রতিদ্বন্দ্বীর জন্য নিতুর যে কি ভয়ঙ্কর রকমের অসহায় লাগে সেটা কে বুঝবে। নিতু সামনে দাঁড়িয়ে বলল, আপনার চা। রাখ তোর চা, কারিনা এখন স্প্রিং স্টেপটা করবে। উফ, লাল লেহেঙ্গা আর চুলের সেটিংটা তো। নিতুর ইচ্ছে করল মাহবুব ভাইয়ের মাথায় চা ঢেলে দেয়। সে নিজেকে অনেক কষ্টে সামলালো। কোনায় বসে মাহবুব ভাইয়ের জন্য আনা গরম চাটা নিতু এক চুমুকে খেয়ে নিল। বিয়ের দিন সে এরকম একটা লেহেঙ্গা পরবেই। নিতুরও নাভি আছে,
ফর্সা মতো পেট আছে, এরকম বাঁ হাতে সেও লেহেঙ্গা টেনে হাঁটু অবধি তুলে বাঁকা হয়ে দাঁড়াতে পারে। গান শেষে মাহবুব ভাই চেঁচালেন, কই গেলি নিতু, চা দে। চা খেয়ে ফেলেছি। খেয়ে ফেলেছিস মানে? লিকুইড দেখলেই খেয়ে ফেলবি? একটু সামলে থাকবি না? যা চা নিয়ে আয়। নিতু বিমর্ষ গলায় বলল, আমি চা বানাতে পারবো না, আমি ছবি দেখব। তুই ছবি দেখবি মানে? কে ফেভারিট তোর, ঋত্বিক? ইস, নিজেকে তো উনি ঋত্বিকই ভাবেন। নিতু তো কিছুতেই মাহবুব ভাইকে সেই সুযোগ দেবে না। না, আমার অভিষেক। ও, অভিষেক তো আরও গুড। কসম কি কসম সংটাতে দেখবি কি এক্সপ্রেশন ওর, বলিউড ক্লাসিক্স এর একটা। আসলে হয় কি, কারিনার মতো নায়িকা সামনে থাকলে যে কেউ এক্সপ্রেশন দিতে বাধ্য। হাই। নিতু তখনই কাপটা ছুঁড়ে ভেঙে ফেলল। মাহবুব ভাই যেন সেটা দেখলই না, তার কথার তুবড়ি ছুটছেই। সিনটা ভালো করে দেখবি। অভিষেক যখন গাইতে গাইতে উঠে এসে কারিনার পাশে বসে মাথা নিচু করে, আর কি লজ্জা, কি ফিলিংস। ইয়ে মিলন হে সানাম কা সানাম সে, ইশকের লাইন। হাজার সিনেমায় এরকম সিন একটাই হয়, বুঝলি? নিতু চোখ বন্ধ করে বলল, আপনি কি চা খাবেন? আমি বানিয়ে দিতে পারবো না, কাপ ভাঙা দেখেই বুঝেছি। তুই যে চা বানাতে পারিস না। সেই রাতে 110 ডিগ্রি রাগ নিয়ে নিতু সিনেমা দেখতে বসলো। অভিষেক বচ্চনকেই তার ভালো লাগলো। এই অভিষেকের কোনো কারিনার দরকার নেই। তবে হলুদের ফাংশানে নিতুর একটা চমক আছে, সেও হলুদ শাড়ি পরে গান গাইবে। সে কারিনার মতো অভদ্র হয়ে গিটার বাজিয়ে নয়, ভদ্র হয়ে হারমোনিয়াম বাজিয়ে গাইবে। একদিন তোমাকে না দেখলে বড় কষ্ট হয়, সেই দিনটাই যেন আমার বন্ধু নষ্ট হয়, কষ্ট হয়। আহ, মাহবুব ভাই কি মুগ্ধ হবেন? কিছু একটা কি বুঝতে পারবেন? হলুদের রাতে হলুদ শাড়ি পরে নিতু মাহবুব ভাইকে দেখানোর জন্য বেশ কয়েকবার তার সামনে দিয়ে ঘোরাঘুরি করলো। মাহবুব ভাইয়ের নিতুকে দেখার সময় কই, তিনি সবার মাঝখানে বসে জ্ঞানী জ্ঞানী আলোচনায় ব্যস্ত। কি আমার মহাজাগতিক রশ্মির আবিষ্কারক রে, যেন বিজ্ঞানী হেস। ফাংশনে নিতু একবার ভাবলো এক সুযোগে মাহবুব ভাইয়ের সাথে ছবি তোলা হবে। একবার পাশে দাঁড়ালো পর্যন্ত সাহস করে। মাহবুব ভাই ধমকে বললেন, একটু পরপরা তুই কিসের ছবি তোলা তোর? মরে যাবি নাকি? তোর ছবি দেখে সবাই তখন কাঁদবে বলে? ছবি তুলতে আসিনি তো, মিষ্টির প্লেট নিতে এসেছি, ওই যে টেবিলে। কিন্তু মনে মনে বলল, আমি মরে যাব, এ কথা আপনি বলতে পারলেন? আমি মরে গেলে আপনাকে কে দেখবে? এই যে কালো পাঞ্জাবি পরে আপনি একটু পরপর পেছনের দিকে কলার টেনে দিয়ে বসে পড়েন, তখন আমার ভেতরে কেমন করে জানেন? টাইটানিকের প্লেটগুলোর মতো সব ভাঙে, সব ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। নে, মিষ্টির প্লেট নিয়ে বিদায় হ। মিষ্টি খাওয়া ছাড়া আর কোনো ধান্দা আছে বলে তো মনে হয় না। নিতু মলিন মুখ করে মিষ্টির প্লেট হাতে নিয়ে চলে এলো। আসার পথে মাহবুব ভাই নিতুকে দাঁড় করিয়ে দুটো মিষ্টি খেলেন। নিতুর শাড়ির আঁচল আঠা করে দিয়ে মুখ মুছলেন। একটু টিস্যু রাখবি না হাতে? কখন আমার দরকার লাগে বুঝিস না? নিতু মনে মনে বলল, আপনি যে আমার এই হলুদ শিফনটা আঠা করে দিলেন, এটা যদি এখন পিঁপড়েতে কাটেও আমি মনে মনে আপনাকে একটুও বকবো না। এক সময় নিতুর গান গাইবার পালা এলো। ঠিক করা গানটা নিতু লজ্জায় গাইতে পারল না, অন্য আরেকটা গান গাইল, যাও পাখি বলো হাওয়া ছলো ছলো। গান শুনে সবার তো মহা হাততালি। শুধু মাহবুব ভাই গম্ভীর মুখে বললেন, তাল লয় সবই ঠিক আছে, শুধু গান থেকে হালকা একটু মুতের গন্ধ বেরিয়েছে। সবাই যেন ওনার কথায় খুব মজা পেল। শুধু নিতুর তখন মনে হলো, ইস, ভ্যানিশ হয়ে যাবার মন্ত্রটা যদি তার জানা থাকতো, সে তক্ষুনি ভ্যানিশ হয়ে যেত। এত লজ্জা, এত লজ্জা। সেই লজ্জাটা মাহবুব ভাই পুষিয়ে দিলেন। বললেন, হবে নাকি মুতুকন্যার আরেকটা গান? সবাই চেঁচালো একসাথে, নিতু আরেকবার হয়ে যাক। এইবার নিতু সাহস করে মাহবুব ভাইকে ইশারা ইঙ্গিতের একটা গান গাইল। এই জাদুটা যদি সত্যি হয়ে যেত, আর প্রথমেই আমি তাকে জাদু করতাম। কিন্তু গানের মাঝখানে দেখা গেল মাহবুব ভাই গম্ভীর মুখে ফোনে কথা বলতে বলতে কোথায় যেন চলে গেলেন। নিতুর এলোপাথারি মনে তখন তীব্র গতিতে ঝড় বইছে, সব উপড়ে ফেলা ঝড়। এই ঝড়ের সৃষ্টি এই ভুবনে নয়, অনিন্দ্য সুন্দর অন্য কোনো ভুবনে, যেখানে দিন রাত্রি ভর শুধু বসন্তই বিরাজ করে।
পর্ব ৫। বিয়ের দিনে নিতু তৈরি হলো সবার আগে। বানি বানি সঙের কারিনার মতো একটা লেহেঙ্গা পরলো, তবে একটু ব্যতিক্রম। এখানে নাভি আর পেট দেখানোর চান্স নেই। চুলের সেটিংটা নিতু ঠিক সেরকমই করলো। হাতের চুড়ি, নেল পালিশ, পায়ের নুপুর সবাই বলল, নিতু খুব ভালো দেখাচ্ছে তোকে। ছোট মামা তো একদম চিৎকার করে বললেন, গাড়িতে নিতু মামনি আমার পাশে বসবে, বরের গাড়ির সৌন্দর্য তাতে 10 গুণ বেড়ে যাবে। আমাকে তো পাগড়ি মাথায় করেও এত সুন্দর লাগছে না, নিতুকে যতটা লাগছে। নিতুর লজ্জায় মরি মরি অবস্থা। বাবা নিতুর কপালে চুমু খেয়ে আনন্দে কেঁদে ফেলবার অবস্থা। ওহ মাই বিউটিফুল প্রিন্সেস, বাবা যদি দুটো পাখা জুড়ে দেই তুমি তো এক্ষুনি উড়ে যাবে। নিতু লজ্জিত গলায় বলল, ইস, আমি কখনোই পরি হব না বাবা। শুধু মাহবুব ভাই চূড়ান্ত ব্যস্ত তখন। লিস্ট দেখে মাথা গুনে গুনে গাড়িতে লোকজন তুলছেন, সবার সিট দেখাশোনা করছেন, মিষ্টির প্যাকেট গুনছেন, দইয়ের পাতিল গুনছেন। নিতু লজ্জা বিসর্জন দিয়ে একবার খুব সামনে গিয়ে দাঁড়ালো, মনে মনে বলল, দেখুন তো, কারিনার চুলের সেটিং বেশি সুন্দর নাকি আমারটা? এই যে এক্ষুনি নিতু পায়ের কাছে লেহেঙ্গাটা তুলে দিয়ে বাঁকা হয়ে দাঁড়াবে, ওড়নার ঝুলটা গলায় নিয়ে জোরে জোরে শ্বাস ফেলবে। মেরি। নিতুর ভাবনায় এক গামলা কুড়ো পানি ঢেলে দিয়ে মাহবুব ভাই বললেন, একটা ছাতা নিয়ে আয় তো নিতু, এত রোদে ঘেমে যাচ্ছি, দেখছিস না? রোদ কোথায় মাহবুব ভাই, আকাশের যে অবস্থা, একটু পরেই তো বৃষ্টি নামবে। বৃষ্টিতেও তো ছাতা লাগবে নাকি? তাছাড়া কাজ করলে এমনিতেও গরম লাগে আমার। যা, ছাতা নিয়ে এসে আমার মাথায় ধর। মানুষটা এত কেন বোকা? তিনি কি দেখতে পাচ্ছেন না নিতুকে দুহাতে লেহেঙ্গার দুপাশ ধরে সাবধানে সামলে হাঁটতে হচ্ছে? এত গর্জিয়াস লেহেঙ্গা, এর মাঝে ছাতা ধরলে তো নিতুর সাজগোজের 12টা বেজে যাবে। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? ছাতা চিনিস না নাকি? আমব্রেলা। ক্লাস 1-এ ইউ দিয়ে ওয়ার্ড শেখায়নি তোদের? ওই যে বৃদ্ধ লোকটা বগলে করে হাঁটে, গল্পের ছবিতে দেখিসনি ছাতা? মাথা গরম হয়ে গেছে আমার। নিতু চিন্তিত হয়ে দরদ ভরা কণ্ঠে জিজ্ঞেস করলো, কেন মাথা গরম হলো মাহবুব ভাই? মাথা গরম হবে না? পান সুপারির ডালায় এরা কি করেছে জানিস? মহা সর্বনাশ করেছে। সুপারি, জর্দা, চুন সব দিয়েছে, অথচ মেন পানটাই সাজায়নি। আমার তো মনে হয় আমি না এলে ছোট মামার বিয়েটাই ভেঙে যেত। এখন আবার পান আনতে লোক পাঠিয়েছি। নিতু মনে মনে বলল, আপনার সামনে এরকম জলজ্যান্ত কারিনা দাঁড়িয়ে থাকতে আপনি সামান্য পান সুপারি নিয়ে পড়ে আছেন? হাই! কি হলো, ছাতা আনতে যাচ্ছিস না কেন? নাকি মাথা গরম হয়ে আমার মগজ গলে গলে তোর শান্তি? হ্যাঁ? নিতু তক্ষুনি দৌড়ে ছুটে গেল। মাহবুব ভাইয়ের মাথায় সে কিছুতেই রোদ লাগতে দেবে না, বৃষ্টি পড়তেও দেবে না। ছাতা নিয়ে এসে মাহবুব ভাইয়ের পেছন পেছন সেই ছাতা হাতে দৌড়ে দৌড়ে নিতুর পুরো মেকআপটাই ঘেটে গেল। লেহেঙ্গার সেটিং পিন ছুটে গেল, চুলের সেটিং ক্লিপও নড়ে গেল। এক পর্যায়ে ঘেমে নিয়ে নিতু লেহেঙ্গা পাল্টে পিওর কটনের একটা 3 পিস পরে বরযাত্রী যাওয়ার জন্য গাড়িতে বসলো। তাও সিট পেল বড় চাচিদের গাড়িতে। আর মাহবুব ভাই নিজে আপাত মস্তক পলিশড হয়ে বেগুনি পাঞ্জাবি, তাতে বুকের কাছে সোনালি সুতায় পাথর বসানো কাজ করা, কালো জিন্স আর চমৎকার স্যান্ডেল পায়ে, চোখে বেগুনি হাইলাইটের গগল, আগাগোড়া পুরোটাই ফিল্ম স্টার বনে বিয়েতে গেলেন। আর ওনার গাড়িতে সব ওনার বান্ধবীরা। এই দুঃখে নিতুর বিয়েতে খাওয়া দাওয়া হলো না, আগ্রহ করে ছোট মামুনির সামনে যাওয়াও হলো না। বাড়ি ফেরার জন্য সবার আগে সে একা এসে গাড়িতে বসলো এবং ঘুমিয়ে পড়ল। বাড়ি এসে যখন ঘুম ভাঙল, সবাই তখন নেমে গেছে গাড়ি থেকে। নিতু ছুটে এসে সবার আগে মাহবুব ভাইয়ের খোঁজ করলো। এর মাঝে শিলাফুপি বললেন, গাড়িতে তুই কেমন ভুসভুস করে ঘুমালি বলতো? তোর ব্লাশন লেগে মাহবুবের 3300 টাকার পাঞ্জাবি শেষ, সে পেলেই মারবে তোকে। আমি ঘুমালাম বলে ওনার পাঞ্জাবি নষ্ট হবে কেন? ওর কাঁধেই তো নাক ডেকে ডেকে ঘুমোলি। বেচারা এক পাশ ফিরে থেকে থেকে নাকি ঘাড় ব্যথা করে ফেলেছে। খুশিতে নিতুর দিশেহারা অবস্থা। সে মাহবুব ভাইয়ের কাঁধে মাথা রেখেছিল। তাই তো বলি, এত আরামের ঘুম কেন হলো তার? দৌড়ে এসে নিতু মাহবুব ভাইকে পেল বাড়ির সামনের কালভার্টের রেলিংয়ের ওপরে বসা। নিতুর তখন হার্টবিটের তোড়ে আকাশ পাতাল ভেঙে যাবার অবস্থা।
আমি আপনার কাঁধে ঘুমিয়েছিলাম? তুই কেন আমার কাঁধে ঘুমাবি? শিলাপিপি বলল যে, বলেছে নাকি? ওনার কি মাথাটা ঠিক আছে? কাকে দেখতে কাকে দেখেন, চশমার যা পাওয়ার! আমার তো মনে হয় উনি লালকে নীল দেখেন। তুই হয়তো দাদুর কাঁধে ঘুমিয়েছিলে, উনি ভাবলেন আমি। মাহবুব ভাই লাফ দিয়ে রেলিং থেকে নামলেন। আরও যে সবাই বলল, তুই তো সবার কথায় নাচিস। সবাই যে তোকে দেখে সকালে বলল তোকে টুকটুকে লাল পরে দেখাচ্ছে, তুই কি ভেবেছিস সত্যি বলেছে? ধুর, তোকে দেখাচ্ছিল বড় দাদুদের লাল বাছুরটার মতো। আরে নতুন যেটা হলো, ভাগ্যিস এই 3 পিসটা পরে বিয়েতে গিয়েছিলি, নইলে ছোট মামার শ্বশুরবাড়ির সবাই কি বলতো জানিস? নিতু মাহবুব ভাইয়ের সামনে আর এক মুহূর্তও থাকলো না, এক ছুটে ঘরে চলে এলো। নিতুর অভিমানের সুর এখান থেকেই। যথেষ্ট হয়েছে ওনার জন্য দম বন্ধ করে বসে থাকা, যথেষ্ট হয়েছে ওনার ছবি হাতে করে ঠোঁটে ছোঁয়ানো। আর নয়, এবার থেকে নিতু থাকবে নিতুর মতো। মাহবুব ভাইকে সে একদম ভাববে না, উনি থাকুক ওনার স্মার্ট বান্ধবীদের নিয়ে। পর্ব 6। মাহবুব ভাইয়ের সামনে থেকে এসে সেই সন্ধ্যায় নিতু আর ঘর থেকে বেরই হলো না। রাত 9টার দিকে মা এসেছিলেন ডাকতে, খেতে যেতে। নিতু ভীষণ বিষণ্ণ আর কাহিল গলায় বলল, পেট ব্যথা করছে মা। বেশি? খুব বেশি। খালি পেটে থাকলে তো আরও ব্যথা করবে, একটু খাবি আয়। হুম, খেলে বরং বমি হয়ে যাবে। বলতে বলতে নিতু মায়ের গলা ধরে কেঁদে ফেলল। আমি এক্ষুনি ঔষধ নিয়ে আসছি। ঔষধ লাগবে না মা, তোমার বুকে শুয়ে কিছুক্ষণ কাঁদলে ব্যথা চলে যাবে। নিতুর মা মিসেস সালমা চৌধুরী মেয়েকে বুকে জড়িয়ে আদর করে মাথায় হাত বুলাতে লাগলেন। নিতু প্রায় ঘণ্টাখানেক মায়ের বুকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদল। এরপর চোখ মুছে বলল, ব্যথা চলে গেছে, ভাত খাবো মা, মুখে তুলে দেবে? মায়ের হাতে নিতু বেশ আয়েশ করে ভাত খেলো। আমরা বাসায় যাব কবে? কাল বৌভাতটা হয়ে গেলেই 2 দিন পর। মা, বৌভাত শেষ করেই চলে যাওয়া যায় না? কেন রে? তোর তো কলেজ ছুটি। কলেজ ছুটি, পড়াশোনার তো ছুটি নেই। আমার কোর্স জমে যাচ্ছে। 2 দিন পর আমার ইয়ার ফাইনাল এক্সাম। মিসেস সালমা মিসেস সালমা ভীষণ চিন্তা মিসেস সালমা ভীষণ চিন্তিত হয়ে পড়লেন। তার বাবাকে বলে দেখছি, আমার তো মনেই নেই। ওহো। নিতু ভাত খেয়ে ভালো করে হাত মুখ ধুয়ে নিয়ে তার প্রিয় গোলাপি জামাটা পরল, সুন্দর করে চুল বাঁধল, চোখে কাজল দিয়ে আয়নায় তাকালো। এই মাহবুব ভাইয়ের জন্য তার পুরো বিয়ের অনুষ্ঠানটাই মাটি হয়েছে। এবার অন্তত নিজেকে একটু সময় দেওয়া যাক। ঘর থেকে বেরোতেই নিতুর শিলাপুপির সাথে দেখা হলো। তিনি 100 রকম পিঠার থালা নিয়ে ব্যস্ত ভঙ্গিতে একে ওকে ডাকছেন। নিতু এগিয়ে গিয়ে বলল, এতগুলো থালা, আমাকেও কিছু দাও পুপি। ও, নে ধর ধর। এই বাড়িতে সবগুলোই তো কাজচোরা, সারাক্ষণ সবগুলো ফুর্তি করে বেড়াচ্ছে। এদিকে দেখ, একা একা আমাকে মরতে হচ্ছে। হ্যাঁ রে নিতু, তুই এতক্ষণ কোথায় ছিলি বল তো? এখানেই তো। তাই নাকি? মাহবুব যে বলল তোকে পাওয়া যাচ্ছে না, হারিয়ে গেছিস। হুস। নিতু নির্লিপ্ত কণ্ঠে বলল, বলেছে নাকি মাহবুব ভাই? 2বার করে খোঁজ করে গেল। নিতু গম্ভীর গলায় বলল, মাহবুব ভাই মোটেও আমার খোঁজ করেনি ফুপি, অন্য কেউ হয়তো করেছিল। তুমি কাকে দেখতে কাকে দেখেছ? আমি ভুল দেখব কেন? আমি কি অন্ধ নাকি? এত পাওয়ারফুল চশমা পরি, ভুল দেখার জন্য নয়, ঠিক দেখার জন্য। নিতু মনে মনে বলল, তুমি একদম ঠিক দেখোনি ফুপি। মাহবুব ভাই কখনই আমার খোঁজ করেন না। পিঠার থালা হাতে রান্নাঘরে যাওয়া মাত্রই বড় নানু চেঁচালেন, তুই কোথায় গায়েব হয়েছিলি রে নিতু? সবাই তোরে খুঁজ্জা হয়রান। কে খুঁজলো? মাহবুব ভাই। মুকুল আর পানসি আইসা খোঁজ করলো, কইল তোর নাকি পাত্তা নাই, গুম হইয়া গেছস। নিতু বিরস গলায় বলল, ও, আমি তো মায়ের সাথে ছিলাম। নতুন মামুনির ঘরে গানের কলি খেলা হচ্ছে, হাততালির শব্দ আসছে। ওখানে গিয়ে একটু হইচই করলে কেমন হয়? নতুন মামুনির ঘরে যাবার আগে দোতলার বারান্দায় নিতোর মাহবুব ভাইয়ের সাথে দেখা। তিনি একগাদা ইলেকট্রিক তার হাতে গলায় নিয়ে মুখে প্লাস কামড়ে ছুটছেন।
তার দুটো হাতই বন্ধ। নিতু সম্পূর্ণ না দেখার ভান করলো, পাশ কাটিয়ে চলেও এলো। কিন্তু মাহবুব ফিরে এসে তার পথ আটকালেন। ইশারায় তার মুখের প্লাসটা নিতে বললেন। নিতু তাচ্ছিল্যের সাথে প্লাসটা হাতে নিল। এতগুলো জিনিস নিয়ে আমি একা একা কষ্ট করছি, একটু হেল্প তো করতে পারিস। নিতু জবাব দিল না। এই নে, এই তারের বান্ডেলটা ধর। এই যে। আমি পারবো না মাহবুব ভাই, আমি ব্যস্ত। ব্যস্ত মানে? দিব্যি ঘুরে বেড়াচ্ছিস দেখতেই পাচ্ছি। যাচ্ছিস কোথায় এখন? গানের কলি খেলবো নতুন মামনির ঘরে। খেলাটা তোর কাজ? বেয়াদব, ফাঁকিবাজ, নতুন জামা পরে শোপিস হয়ে ঘুরে বেড়ানো। নিতু মাথা নিচু করতে গিয়ে নিজেকে সামলালো, ঘাড়টা সোজাই রাখলো। তার দুনিয়া ভেঙে কান্না পাচ্ছে। এই মুহূর্তে কেঁদে ফেলা যাবে না। সে বাঁ হাতে ওড়নার কোণটা শক্ত করে টেনে ধরলো। মনে যথেষ্ট জোর এনে বলল, এই নিন আপনার প্লাস, নিন হাঁ করুন, মুখে দিই। ওদিকে খেলা এগিয়ে যাচ্ছে, আমার যেতে হবে। কিন্তু প্লাসটা মাহবুব ভাইয়ের মুখের দিকে বাড়িয়ে ধরলো। মাহবুব ভাই এবার আগের চাইতে 3 গুণ রাগী গলায় ধমকালেন, তোর খেলা বন্ধ, আমার সাথে আয়। নিচের পুকুর পাড়ে লাইটিং করব। একটা টুল নিয়ে আয় হাতে করে। গাছের ডালে ডালে তার পেঁচাতে হবে, অনেক ঝামেলা। এই তারগুলোও যেন প্যাচ মালাই, একটু পর পর প্যাচ লাগছে, তুই আমাকে প্যাচ খুলতে সাহায্য করবি। নিতু শক্ত আর ঠান্ডা গলায় বলল, বললাম না আমি পারবো না মাহবুব ভাই, আমি খেলবো এখন। আমার আপনার সাথে কাজ করতে ইচ্ছে করছে না। নিতু প্লাসটা বারান্দার রেলিংয়ের ওপর রেখে দ্রুত হেঁটে চলে এলো। একটুও পেছনে তাকালো না। পেছনে ফিরে তাকালে নিতু ঠিক দেখতো মাহবুব ভাই কেমন বিশাল সাইজের হাঁ মুখ করে হতভম্ব হয়ে তাকিয়ে আছেন। গানের কলিতে সবাই নিতুর দলে ভিড়তে চাইল। নিতু নেতাদের মতো করে বলল, তোরা বরং সবাই একদল হ, আমি একা একদল। তুই একলা পারবি? খেলেই দেখি আগে। মুকুল চেঁচালো, হোক হোক, বাজি হোক। বেশি না, 5টা দান যদি তুই জিততে পারিস নিতু, তোর জন্য ছোট মামার নতুন পাগড়িটা উপহার থাকবে। নিতু সিরিয়াস মুখে বলল, 5টা নয়, আমি 10টা দান জিতে দেখাবো। সেই সময় গানের কলিতে নিতু সত্যি সত্যি একাধারে 10টা দান জিতল। এবং উপহার হিসেবে নতুন মামনি যখন তাকে পাগড়ি পরিয়ে দিতে গেলেন, সে মিষ্টি হেসে বলল, এটা ছোট মামার বিয়ের পাগড়ি, আমি নেই কি করে? তাছাড়া আমি উপহার পাবো বলে খেলিনি, আনন্দের জন্য খেলেছি। পলাশ তো চিৎকার দিল বিকট করে, বাহ নিতু, তুই তো দেখি রেকর্ড করে ফেললি খেলায়। এটা মোটেই রেকর্ড নয় পলু, আমি এক্ষুনি আরও 15 দান জিতে দেখাতে পারি। সবাই হতবাক হয়ে নিতুর এমন জ্ঞানী জ্ঞানী রিয়াকশান দেখে মজা পাচ্ছিল বেশ। কিন্তু সেই মুহূর্তে পৃথিবীর আকাশ বাতাস জানে, ফুল পাখিরা জানে, পৃথিবীর এক কোণের এই নিতু নামের মেয়েটি কি অসহনীয় জেদ আর অসহ্য অভিমান বুকে করে হেঁটে বেড়াচ্ছিল। রাতে গণহারে শোবার ঘরে নিতু শুতে এলো না। কয়েকজন ডাকতে গেলেও নিতু শুকনো গলায় বলল, আমি মায়ের সাথে শুব। মায়ের সাথে শুবি মানে? এতদিন তো সবাই একসাথেই ছিলাম, আজ একেবারে দুধের বাচ্চা বনে গেলি। একসাথে কত মজা করব আমরা। আমার মজা করতে ইচ্ছে করছে না, মাথা ব্যথা করছে। কি? কি আমার মাথা ব্যথা রে, ফাজিল একটা। জানিস, মাহবুব ভাই আজকে ভূতের ছবি দেখাবে, পুকুর পাড়ে স্ক্রিনিং হবে। এই ছবিটা নাকি লাশ বিষয়ক। একদল ডেড বডি কবর থেকে উঠে এসে অদ্ভুত আর ভয়ঙ্কর কাণ্ড কারখানা করে। নিতু বিরক্ত ভঙ্গিতে হাই তুলল, আমি এক্ষুনি ঘুমাবো, বেশি ঘুম পেয়ে গেছে আমার। বিছানায় এসে নিতু এক ফোঁটাও ঘুমোলো না। সারা রাতে সে একবারের জন্য চোখ বন্ধ করল না। দেয়ালের নীল রঙের দিকে তাকিয়ে নীল ব্যথায় নিতু একটু পরপর শুধু কুঁকড়ে গেছে। মা তখনই তাকে জড়িয়ে ধরে বলছেন, দুঃস্বপ্ন দেখেছিস নিতু, ভয়ের স্বপ্ন? নিতু তখন কাঠ কাঠ হয়ে চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেলেছে শুধু। মাকে একদমই কিছু বুঝতে দেওয়া যাবে না। বউ ভাতের দিন সকালে ঘুম না হওয়া মাথা ধরা নিয়ে সে যখনই পুকুর পাড়ে গিয়ে বসল, অমনি মুকুল এসে বলল, জানিস নিতু, মাহবুব ভাই কাল রাতে পুকুরে 100টা ডুব দিয়ে রেকর্ড তৈরি করেছেন। তুই তো পুরো ব্যাপারটাই মিস করলি। 100টা ডুব? সত্যি? বকুল মামা নিচে দাঁড়িয়ে থেকে গুনে গুনে হিসেব রেখেছেন খাতায়। নিতু মনে মনে বলল, পুকুরে ডুব দেওয়া কি কোনো ব্যাপার হলো? এই যে নিতু মাহবুব ভাইয়ের জন্য ভাবতে গিয়ে কত লক্ষ কোটিবার ভাবনার সমুদ্রে ডুবে ডুবে মরেছে, তা তো কেউ জানল না। আহ,
দুপুর অবধি নিতুর মাহবুব ভাইয়ের সাথে একবারও দেখা হয় না। নিতু মনে মনে চাইছি দেখা না হোক, বিকেলে ওরা কোনো রকম চলে যেতে পারলে শান্তি। বাবা তো বলেছেনই, নিতুর পড়াশোনার তো দরকার পড়লে একটা নিজে ভাড়া করে গাড়ি নিয়ে চলে যাবেন। দুপুরে যখন মামনিদের বাড়ির লোকজন এলো, তখন বড় নানু একবার চেঁচালেন, পুকুরে ডুবাইয়া মাহবুবা কেমন জ্বর বান্ধাইল কত। এখন দেখো মেহমান সামলানোর কেউ নেই, পুলাটা কত তড়িৎ সব গুছাইয়া নিতে পারত। নিতু শুনেই গা কেঁপে উঠল। মাহবুব ভাইয়ের জ্বর এসেছে? কই, কেউ তো তাকে বলেনি। অবশ্য বলবেই বা কী জন্যে। নিতু ওপরের ঘরের দিকে দৌড়াতে শুরু করলো। জ্বরের কি অবস্থা জানা দরকার। অর্ধেক বারান্দায় গিয়ে নিতু হঠাৎ থামলো। আশ্চর্য, মাহবুব ভাইয়ের জ্বর শুনে সে কেন দৌড়াচ্ছে? তার দৌড়ানোতে তো আর জ্বর কমবে না। নিতু বারান্দার রেলিংয়ের ওপরে বসলো, বড় বড় করে দম নিল। গলা শুকিয়ে তেষ্টা পেয়েছে খুব, এক গ্লাস ঠান্ডা পানি খাওয়া দরকার। এক্ষুনি সে একটা ভুল করতে যাচ্ছিল। উফ, অল্পের জন্য রক্ষা হয়েছে। সে তো মাহবুব ভাইয়ের কাছে স্পেশাল নয়, সবার মতোই। শিলাপুপি ডাকলেন, তুই এখানে রেলিংয়ে বসে বসে পা দোলাচ্ছিস? নিচে তিথিদের ঘরে রাবার ক্লথ আছে, এক দৌড়ে নিয়ে আয়। মাহবুবটার টেম্পারেচার নামছেই না, পানি ঢালতে হবে মাথায়। আমি পারবো না ফুপি, তুমি মুকুলকে বলো, না হলে এই যে পলাশ আসছে ওকে বলো। আচ্ছা, পলাশ না হয় রাবার ক্লথ নিয়ে এলো, ততক্ষণে তুই একটু হাতে হাতে আমাকে হেল্প করে দে, ওর গা স্পঞ্জ করিয়ে দেব। বললাম তো ফুপি, আমি পারবো না। এইসব ভাইরাল জ্বর, কাছে গেলে দেখা যাবে আমারও জ্বর এসেছে। এখন জ্বর বাঁধালে পড়াশোনার ক্ষতি। শিলাপুপি বিস্মিত গলায় বললেন, তুই কত স্বার্থপর রে নিতু। ছেলেটা জ্বরে পুড়ে যাচ্ছে, আর তুই নিজে ইনফেক্টেড হওয়া নিয়ে ভাবছিস। আমার পড়াশোনা নিয়ে আমি ভাববো না তো কে ভাববে ফুপি? পড়াশোনা তো আমাকেই করতে হয়। নিতু রেলিং থেকে শব্দ করে লাফ দিয়ে নামলো, আবার ফিরে নিচে এলো। তিথিদের ঘরে রাবার ক্লথ পাওয়া গেল না। সে সোমাদের ঘর থেকে রাবার ক্লথ এনে মুকুলকে দিয়ে শিলাপুপির কাছে পাঠালো। তারপর বিয়ের মেহমান বিদায় হবার আগেই বাবার কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলল, বাড়ি যাব বাবা, এক্ষুনি বাড়ি নিয়ে চলো, বাড়ির জন্য মন খারাপ লাগছে। সেদিন বাড়ি ফিরে আসবার পথে নিতুর গা কাঁপিয়ে ধুম জ্বর এলো। গাড়িতে এসে বমি করলো দুবার। জ্বরের ঘোরে আবোল তাবোল বকে বকে এক সময় বেহুশ হয়ে গেল। মিসেস সালমা চিন্তিতভাবে নিতুকে নিয়ে বাড়ি না গিয়ে সোজা ক্লিনিকে এলেন। এত মারাত্মক জ্বর মেয়েটার কি করে যে হলো?